বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বিবরণী ছক। অঙ্কটি এসেছে রাজশাহী বোর্ড 2019 অসীম ট্রেডার্স। অঙ্কটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসো অঙ্কটি শিখি। প্রথমে বলছে অসীম ট্রেডার্সের 2018 সালের মার্চ মাসে সংগঠিত লেনদেনগুলো নিচে উপস্থাপন করা হলো। এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে 2018 সালের মার্চ মাসে। আমরা ক খ নাম্বার অলরেডি করেছি। গ নাম্বারে বলছে বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনগুলোর প্রভাব দেখাও। তো বিবরণী ছকে হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাবটা আমরা দেখেন করি। আমরা তারিখটা দিয়ে দিই। তারিখ হচ্ছে 2018 মার্চ 1। প্রথমে আমাদেরকে বলছে অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে দেখেন, নগদ টাকা একটা সম্পদ না? আমরা জানি কি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। তাহলে নগদ টাকা নিয়ে আসছে কত? 50,000 না? নগদ একটা আমরা কলাম করব, বাড়াবো কত টাকা? 50,000। এরপরে বলছে দেখেন ব্যাংক জমা 45। ব্যাংকের টাকাও আমাদের জন্য কি একটা সম্পদ না? ব্যাংক কত? 45,000 টাকা। এবং বলছে আমাদের ঋণ নিয়ে আসছিল কত টাকা? 40,000 টাকা। এখন দেখো, তোমাদের একটা জিনিস আমি একটু বোঝানোর জন্য এখানে কিন্তু 50 লিখছি। আমরা যদি কখনো কোথাও থেকে ঋণ নিই, ঋণ নিলে আমাদের কি নগদ টাকা বেড়ে যায় না? ঋণ নিলে কি হয়? নগদ টাকা বাড়ে, আবার ঋণটাও বাড়ে। এই ধরো আমরা নাটোরের সোনালী ব্যাংক থেকে একটা হচ্ছে 50,000 টাকার একটা ঋণ নিয়েছি। ঋণ নিলে আমাদের দুইটা জিনিস হয়। প্রথমত নগদ টাকা বাড়ে এবং সেই সঙ্গে কি আমার দায়টাও বৃদ্ধি পায়। তাহলে নগদ টাকা ছিল আমার কত দেখেন, নগদ টাকা ছিল 50,000 এবং আমি ঋণ নিয়েছি 40,000। তাহলে দুইটা মিলে টোটাল কত হবে? 90,000। এইখানে 90,000 হলেও এই দিকে কিন্তু ঋণ নামে একটা ঘর করা লাগবে, তাই না? ঋণ বাড়বে কত? 40,000। এবার দেখেন, আমরা জানি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে 90,000 টাকা আমার হচ্ছে নগদে হচ্ছে 50,000 টাকা নগদ এনেছিলাম আর 40,000 টাকা ঋণ, মোট 90,000 টাকা হলো। আর ব্যাংকে কত টাকা হয়েছে? 45,000 টাকা। মোট 1,35,000 টাকা সম্পদ দিকে। এখান থেকে দায় বাদ দেব কত? 40,000 টাকা না? তাহলে 40,000 টাকা যদি আমরা দায় বাদ দিই তাহলে আমাদের মূলধন থাকছে কত? মূলধন থাকছে 95,000 টাকা। এখানে লিখবো কি প্রারম্ভিক মূলধন। এখন দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই মূলধন শুধুমাত্র মূলধনের ঘর না, এটা হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের ঘর। এটা কিসের ঘর? মালিকানা সত্ত্বের ঘর বা কলাম। এর মধ্যে চারটা জিনিস থাকে, আমি একটু এখানে লিখে দিচ্ছি। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন যোগ হবে, আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে। এখন দেখেন, মূলধন মানে কি? মালিকের পুঁজি। যেটা মূলধন মানে কি? মালিকের পুঁজি। এরপরে বলছে আয়, বিক্রি করে আয় হতে পারে, সেবা দিয়ে আয় হতে পারে। আয় হলে মানে মূলধন আর আয় হবে যোগ। আর ব্যয় মতে আমি একটা কলম কিনছি, একটা খাতা কিনছি, রিক্সা ভাড়া দিয়েছি, বেতন দিয়েছি, বিমা খরচ হয়েছে, এগুলো হচ্ছে ব্যয়। আর উত্তোলন কি? ব্যক্তিগত প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে কারবার প্রতিষ্ঠানের অর্থ উত্তোলন করা বা আমার কারবার প্রতিষ্ঠানের টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করাটাই হচ্ছে কি? উত্তোলন। তার মানে কি? মূলধন আর আয় যোগ হবে, ব্যয় আর উত্তোলন কি হবে? মাইনাস হবে। এই চারটাই শুধুমাত্র এই ঘরে লিখবো, আর এই ঘরে যেটাই লিখবো সেটার কারণটা আমরা এই মন্তব্যের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? এরপরে দেখেন, আমাদের 5 তারিখ ছিল। 5 তারিখ বলছে আনিতার কাছে পণ্য বিক্রয় 35,000 টাকা। যদি কারো নাম উল্লেখ থাকে এবং নগদ উল্লেখ না থাকে তখন সেটা কি? নগদ বা ব্যাংক উল্লেখ নাই, কারো নাম উল্লেখ আছে, সেটা ক্রয় হতে পারে, বিক্রয় হতে পারে। তার মানে সেটা কি? ধারে না? এখানে কি বলছে? আনিতার কাছে পণ্য বিক্রয় 35,000 টাকা। এখানে কি নগদ বা ব্যাংক বলা আছে? তার মানে বোঝা যাচ্ছে ধারে বিক্রি করছি আমি। আমি যদি বিক্রি করি আমি কি টাকা পাবো না? আমি টাকা পেলে কি হবে? প্রাপ্য
হিসাব কত টাকার বিক্রি করছি দেখেন 35,000, তাই না? এখানে বাড়াবো কত? 35। আর ভাই বিক্রয় করলে আমার জন্য আয় হয় না? আয় হলে এই যে এখানে বাড়াবো কত, এখানে 35,000 লিখবো কি বিক্রয়, বিক্রয় আয় লিখলে হয়, শুধু যদি কেউ বিক্রয় লিখেন তাও হবে এটা। আমরা একটু যোগ বিয়োগ গুলো একটু নামায় দিই, দেখেন এখানে হচ্ছে 90,000, 45,000, 35,000, 40,000, এখানে 1,30,000। দেখেন এরপরে আমাদের বলছে কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখে বলা আছে মনিরের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 25,000। এবার দেখেন আমি যদি কারো কাছ থেকে কোনো পণ্য ক্রয় করি তার মানে আমার কাছে সে টাকা পাবে, আমি আমি তার কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছি না? তাহলে আমার কাছে যদি টাকা কেউ পায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলি কি প্রদেয় হিসাব। কত টাকার পণ্য কিনছি? তাহলে প্রদেয় হিসাব, আমার কাছ থেকে টাকা পাবে এটা আমার জন্য দায়, আমার কাছ থেকে কারো কোনো কিছু পাওয়ার অধিকার সৃষ্টি হওয়াটাই কি দায়। তাহলে প্রদেয় হিসাব বাড়বে 25। আর এটা একটা ব্যয় না, পণ্য ক্রয়, লিখবো কি ক্রয় ব্যয়, শুধু ক্রয় লিখলেও হবে। তাহলে দেখেন এখানে কিন্তু 25,000 মাইনাস, আমরা ব্র্যাকেট দিয়া মানে কি মাইনাস করা নাকি? 90, 45, 35, তারপরে দেখেন 25, 40, 1,05,000। এরপরে দেখেন 7-এর পরে কয় তারিখ আছে আমাদের? 9 তারিখ। 9 তারিখে বলছে নগদে বিক্রয় 29,000। আমি যদি নগদে বিক্রি করি তাহলে আমার নগদ টাকা বাড়বে না? নগদ টাকা বাড়বে কত টাকা? 29,000। আর বিক্রয় করলে কি আয় হলো না? আয় হলে এখানে বাড়বে কত? লিখবো কি বিক্রয়। দেখেন এখানে হচ্ছে 25,000, 1,05,000 যোগ 29,000, 1,34,000, এখানে 35,000, 45,000, এখানে হচ্ছে 90,000 যোগ 29,000, 19,000 হবে, যাই হোক 1,19,000। 9-এর পরে কয় তারিখ আছে আমরা একটু দেখি? 18 তারিখ। খেয়াল করেন 18 তারিখে বলছে আনিতার কাছ থেকে দাগ কাটা চেক পাওয়া গেল 10,000 টাকা। এখন দেখেন অনেক সময় এরকম বলা থাকে যে চেক পাওয়া গেল, অনেক সময় বলা থাকে কি দাগ কাটা চেক পাওয়া গেল, অনেক সময় বলে কি ব্যাংকের মাধ্যমে, অনেক সময় এরকম বলা থাকতে পারে ডেবিট কার্ডের মাধ্যমে। তার মানেই ব্যাংক, তার মানে কি ব্যাংক। দাগ কাটা চেকটা কি সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করব, বা আরেকটা ভিডিও আছে সেটাতেও বলা আছে, আমার একটু দেখে নিতে পারো তোমরা। এক কথায় আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে কত টাকা? চেক পেয়েছি 10,000, তাই না? ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে কত? 10,000। আর এই যে আমি আনিতার কাছে পেতাম প্রাপ্য হিসাব কমে যাবে কত? 10,000 টাকা। 1,34,000, 40,000, 25,000, 25, এখানে হবে 55,000, এখানে 1,19,000। একটু খেয়াল করি দেখেন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এইখানে যে স্যার এইখানে তো এবার কোনো কিছু লেখেন নাই, বা এখানে তার কারণও লেখেন নাই। আমাদের এখানে আসেও নাই, কমেও নাই, অর্থাৎ মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এই চারটার কোনোটা ইফেক্ট পড়ে নাই, জন্যই আমরা ওখানে লিখি নাই। আর এই মূলধনের কলামে বা অনার্স ইকুইটির কলামে যদি না বাড়ে বা না কমে তাহলে পাশে লেখা মন্তব্য লেখার তো কোনো প্রশ্নই আসে না। এরপরে আমাদের আছে হচ্ছে 19 তারিখ। 19 তারিখে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। দেখেন এই অঙ্কটায় এই এন্ট্রিতে আপনাদের ম্যাক্সিমাম জনেরই একটু সমস্যা হয়।
বিনামূল্যে পণ্য বিতরণ করলে দুইটা কাজ হয়। দেখেন আমি এইটার একটু দেখাচ্ছি আপনাদের। বিজ্ঞাপন হিসাব, ডেবিট, আর ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। এইটার আমি জাবেদাটার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে বিজ্ঞাপন একটা ব্যয় না? এই বিজ্ঞাপন একটা ব্যয়, তাহলে এখানে আমরা কমায় দিব কত? 4000 লিখবো কি? বিজ্ঞাপন ব্যয়। খেয়াল করেন বিজ্ঞাপন একটা ব্যয় হয়েছে, যার কারণে আমি কমাই দিছি 4000 টাকা। যেহেতু ব্যয় আমরা জানি আমাদের ব্যয় বৃদ্ধি পেলে কি ওটা মাইনাস করে দিব আমরা। এবার ক্রয় করা, এই যে দেখেন ক্রয় করছিলাম, ক্রয়টাও একটা ব্যয় ছিল না? একই জিনিসটাকে তো আমরা দুইবার ব্যয় করতে পারি না। তার মানে বোঝা যাচ্ছে ক্রয় ব্যয়টা কমে যাবে আর বিজ্ঞাপন ব্যয়টা কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে এই যে ক্রয় যে একটা ব্যয় ছিল, এই ব্যয়টা এবার ক্রেডিট হয়ে গেছে, মানে ওই ব্যয়টা কমে গেছে না? তাহলে এখানে লিখবো আবার কি 4000 প্লাস লিখবো ক্রয় ব্যয় হ্রাস। আমি এই এন্ট্রিটা আপনাদের আবারও বলছি, খেয়াল করেন। 1,34,000, 40, 25, 55। আমি আবারও বলছি, খেয়াল করেন। অর্থাৎ আমি যে কোনো একটা পণ্য বিজ্ঞাপনের বিনামূল্যে বিতরণ করছি, মানে এটা বিজ্ঞাপন, তার মানে একটা ব্যয় হলো। তার মানে 4000 কি কমে মানে এটা বিজ্ঞাপন ব্যয় বেড়ে গেল জন্য আমি 4000 মাইনাস করে দিছি। কিন্তু ক্রয় তো আগে থেকেই ব্যয় ছিল, তাহলে ওই ব্যয়টা কমাইছি। একই জিনিসটাকে তো আমরা দুইবার ব্যয় করতে পারি না। ক্রয়টাকে একবার ব্যয় করব, বিজ্ঞাপনে আবারও যদি ব্যয় করি তাহলে তো আমাদের ভুল হয়ে যাবে। তার মানে আমাদের এখানে একটা ব্যয় হয়েছে বিজ্ঞাপন ব্যয়, পরে ক্রয়টা ব্যয় ছিল, ওই ব্যয়টাই আমরা কি করব? আবার প্লাস করে দিব, কারণ ওই ব্যয়টা এখন কমে গেল, বিজ্ঞাপন ব্যয়টা বৃদ্ধি পেল। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এখানে কমছে বাড়ছে, টাকা তো কোনো পরিবর্তনও ঘটলো না, এই এন্ট্রিটা যদি আমরা না দিই তাহলে কি অঙ্ক ভুল হবে? হ্যাঁ, অবশ্যই ভুল হবে, কারণ এটা একটা লেনদেন, আর প্রত্যেকটা লেনদেনই এখানে বলা আছে হিসাব সমীকরণ লেনদেনগুলোর প্রভাব বিশ্লেষণ। কোথায় সেটা এসেছে, কোথায় বৃদ্ধি পেয়েছে, কোথায় হ্রাস পেয়েছে, সেটা আমাদের কি করতে হবে? দেখায় দিতে হবে। এরপরে দেখেন কত আছে? 31 তারিখ, তাই না? এটাই লাস্ট। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1000 টাকা। আচ্ছা, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর মানে কি আমাকে ব্যাংক কর্তৃপক্ষ কি টাকা 1000 দিবে না? ব্যাংক কর্তৃপক্ষ তো আমার ব্যাংকে টাকা দিয়ে দিবে, আমার বাসায় এসে তার নগদে টাকাটা দিয়ে যাবে না। তার মানে ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংকের টাকা বাড়বে কত? 1000। আর এটা আমার জন্য আয় হলো না? আমাকে সুদ দিয়েছে, এটা আমার জন্য আয়। আয় বৃদ্ধি পেলে কি এখানে বাড়বে কত? 1000 লিখবো ব্যাংক সুদ মঞ্জুর বা সুদ আয়। দেখেন আমাদের অঙ্ক মোটামুটি শেষের দিকে। 25,000, 40,000, 1,35,000, এইদিকে 1,19,000, এইদিকে 56,000, এইদিকে 25,000। তাহলে দেখেন আমরা একটু যোগ করি, আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 1,19,000, 56, 25। এইদিকে আমাদের যোগ বিয়োগ করলে হচ্ছে 2 লক্ষ টাকা। এখন এইদিকে আমরা দেখি, এইদিকে দেখেন 25,000 যোগ 40,000 যোগ 1,35,000, 2 লক্ষ না? 2 লক্ষ টাকা। দেখেন আমরা জানি কি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ টোটাল সম্পদ হয়েছে 2 লাখ টাকা, দায় আর মালিকানা সত্ত্ব মিলেও হয়েছে 2 লাখ টাকা। তাহলে আমাদের এ ইকুয়াল টু এল প্লাস ওই মিলে গেল না? তার মানে আমাদের অঙ্কটাও সঠিক হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম শিক্ষণীয় হিসাব বিজ্ঞান, ফিনান্স বা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টদের প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আলিফ কমার্স একাডেমির হচ্ছে ফেসবুক পেজ, আলিফ কমার্স একাডেমির চ্যানেলকে লাইক কমেন্ট করে সাথে থাকবেন বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।